ছোটবেলা থেকে এমন কোনো দিন নেই যে এমন একটা রাত নাই যে আমি কান্দি নাই। কেন? এ আমার পরিবারের জন্য। নাম কি আপনার? মোহাম্মদ আলী রাজ। মায়ের নাম রাবেয়া বেগম, বাবার নাম আব্দুল কুদ্দুস জি। অথবা ইদ্রিস। বড় ভাই আরিফুল ইসলাম আরিফ। গ্রামের নাম কি? ইসলামপুর, গাগরা, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া সবসময়ের মতো শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক পর্ব। দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777 এই নাম্বারে। না, সবার ফোন করার দরকার নেই। যারা ভিকটিম কিংবা ভিকটিম হয়ে নিজে ফোন করতে পারছেন না, তাকে সাহায্য করতে চান সেই ব্যক্তিটি। আমাদের এখানে ফোন কিন্তু রেকর্ড হয়। ফোন করার পরে আপনার সঙ্গে কেউই রেসপন্স করবে না, আপনি আপনার কথাগুলো বলে যাবেন নিয়ম অনুসারে, এবং সেই কথার মধ্য থেকে আমরা শুনে আপনাদেরকে কল ব্যাক করব। তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু চলেন জানার চেষ্টা করি। ভাই নাম কি আপনার? নাম মোহাম্মদ আলী রাজ। আলিরাজ। আলিরাজ, এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি, বাবা মায়ের দেওয়া নাম। বাবা মায়ের দেয়া নাম। আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম আমি যতটুকু জানি ইসলামপুর, গাগরা, ময়মনসিংহ। আপনার তো পুরো ঠিকানা মনে আছে, আপনি জান নাই কেন? এখন আমি চিনি না। তো আপনি এখানে আসছেন কিভাবে আমাদের এখানে? এখানে আসার এই মূল ইয়েও হচ্ছে আমি একটা সাংবাদিকের সাথে যোগাযোগ করতে গেছিলাম। কেন? মূলত কি, আমি তো বাড়ি খুঁজতেছি। আচ্ছা, বাড়ি খোঁজার জন্য আমি কি করব, আমি কি ভেবে কুল পাইতেছি না। না, আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনার বাড়ি কোথায়? আপনার নিজের বাড়ি হচ্ছে কোথায়? আমার নিজের বাড়ি তো বললাম। না না, আপনার নিজে বর্তমানে থাকেন কোথায়? চট্টগ্রাম? হ্যাঁ, বর্তমানে চট্টগ্রামে থাকি আমি। চট্টগ্রাম থেকে আমাদের এখানে ঢাকাতে আসছেন? হ্যাঁ। কিভাবে আসছেন? এটা আসছি আমি এক বন্ধুর সাথে পরিচয় হয়েছে। আপনাকে নিয়ে আসছে সেই বন্ধু এখানে? না না, আপনি নিজে একা আসছেন আজকে আমি এখানে? একাই আসছি। আচ্ছা, ঢাকা ওই যে চট্টগ্রামে এখান থেকে কিভাবে আসছেন, কোন গাড়িতে চড়ছেন একটু বলেন তো আমাকে। আমি সৌদি বাসে উঠছি। ঢাকাতে এর আগে আসছেন কখনো? এর আগে আমি 16 সালে আসছিলাম। আপনি তো তাহলে বিভিন্ন জেলায় যাতায়াত করেন, জি। তো এইভাবে আপনি ময়মনসিংহ চলে যাইতেন। আমি একবার চেষ্টা করছিলাম, আমি ব্রাহ্মণবাড়িয়া আসছিলাম। ব্রাহ্মণবাড়িয়া চলে গেছেন? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া আমার উদ্দেশ্য ছিল কাজ না, আমি আসছি কাজে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল কি, আমি এখানে 1 মাস কাজ করলাম, ওইখানে 1 মাস কাজ করলাম, এমন করতে করতে আমার এই জায়গাটা আমার কিন্তু মনে আছে, কিন্তু আমি কোন জেলায়, কোন থানায়, কোন ইয়েতে যাবো এটা আমার মাথায় আসছিল না। কিন্তু নামটা আমার মনে আছে ঠিকই, কিন্তু আমি যাব কোথায়, এই জায়গাটা আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব ওটা আমি কি করতে পারি না, মানে মাথায় আনতে পারি না। পৃথিবীতে অসংখ্য মানুষ, অসংখ্য রকমের মানুষ আছে, সবার প্রতি রেসপেক্ট রেখে বলতে চাই, ওনাকে আসলে জাজমেন্টে নিয়েন না আপনারা। উনি যেতে পারেন, এটাই স্বাভাবিক। কেন যেতে পারে নাই, এটাই হচ্ছে কথা। তবে আমাদের এখানে যেহেতু আসছে, আমরা চেষ্টা করি। তো ভাই আলিরাজ, আপনার বাবার নাম কি? আব্দুল কুদ্দুস উরফে ইদ্রিস। এখন নাম হচ্ছে দুইটার মধ্যে আমার একটু আছে আর কি, ডাউট আছে, কোনো একটা শিওর হবে। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম রাবেয়া বেগম। রাবেয়া বেগম। বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম আরিফ। গ্রাম ঘাগড়া, ইসলামপুর, ময়মনসিংহ। কিভাবে কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো আমাকে। ঘটনাটা হয়েছে এমন, একদম প্রথম থেকে বললেন। একদম প্রথম থেকে। এই ঘটনাটা হয়েছে এমন, এই আমি খেলাধুলা করছিলাম, খেলাধুলা করার সময় দেখি হঠাৎ বাড়িতে আসছি বিকাল বেলায়। এই বিকাল বেলা হতো, আমার শিওর মনে নেই। এখন বাড়িতে আসছি, আমার বাবা আর মায়ে ঝগড়া লাগাইছে। এটা আপনার মনে আছে? হ্যাঁ, এটা আমার মনে আছে। তখন ঝগড়া যখন লাগছে, এখন আমি কি করছি, আমি পাশের বাড়িতে লুকাইয়া গেছি। আমি পাশের বাড়িতে লুকাইয়া যাওয়ার পরেও ওইখান থেকে আমার বাবা আমাকে ধরে আইনা আমাকে নিয়ে চট্টগ্রাম চলে গেছে হুট করেই? হ্যাঁ, এই হঠাৎই। আচ্ছা, হঠাৎই কি করছে, করলো আমাকে আনার সময়। আমি ট্রেনে করে গেছিলাম চট্টগ্রামে, এটা আমার মনে আছে। মানে আপনার বাবা আর আপনি শহর ট্রেনে গেছেন? হ্যাঁ, ট্রেনে গেছি আমরা ট্রেনে যাই, আর ট্রেন স্টেশনেই আমরা ছিলাম, আমি আর আমার বাবা। আপনার বাবার সাথে কেউ ছিল না, শুধু আপনি আর আপনার বাবা? লোকজন ছিল, ওদেরকে তো আমি চিনি না। না, বাবার সঙ্গে ছিল কি? বাবা আপনাকে নিয়েছিল পরিবার থেকে নাকি আরো কাউকে নিয়েছিল? না না, শুধু আমি। শুধু আপনি ছিলেন? আচ্ছা, হ্যাঁ। তারপর?
এরপরে বাবা কাজ করতো বাগানে, কিসের বাগানে কাজ করতো এটা আমি জানি না, বাবা কাজ করতো বাগানে। তারপর ওইখানে কি হয়েছে, অসুস্থ হয়ে গেছে উনি, জন্ডিস ধরনের বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে। তো বিভিন্ন ধরনের রোগ যখন ছড়াইছে, ওর বন্ধু বান্ধব মিলিয়া ইয়ে করছে, আপনার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করাইছে। এই চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যাওয়ার সময় যে এই ইয়েটা আছে না, কি বলে, আমার ওইটাও মনে আছে জিনিসটা, ওই 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 টাইমে কাজ চলতেছিল। স্যার আমি ভুলে গেছি। কোনো সমস্যা নেই, আপনি যতটুকু মনে আছে অতটুকুই মনে। ওখান থেকে হারাইছেন আপনি? না না, ওইটাও আমি চিনছি, এটাই বলতেছি। চট্টগ্রামের ওখানে? হ্যাঁ, চট্টগ্রামের ওইখানে এখনো যাইলে চিনি আমি। আচ্ছা, তারপরে? এরপরে চট্টগ্রাম মেডিকেলে আসছিলাম 3 মাস। 3 মাস থাকার পরে এই মনে করেন আমি কি করতাম, আমার বাবাকে হাত পা দুটা চারোটা কি করছিল, বাঁধছিল। আপনার বাবাকে? হ্যাঁ, ডাক্তাররা হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালের বেডে হাত পা চারোটা বাঁধা অবস্থায় ছিল। তো আপনি কি কই থাকতেন ওই সময়টাতে? আমি থাকতাম মনে করেন এই পাশের বেডের লোকেরা কেউ 10 টাকা দিত, ওইটা নিয়ে খাইতাম। কেউ 5 টাকা দিলে ওইটা নিয়ে খাইতাম। বাবার সাথেই থাকতেন? বাবার সাথেই থাকতাম, বেডে বাবার সাথে থাকতাম না, কিন্তু বাবার কাছাকাছি থাকতেন? বাবার কাছাকাছি। তো বাবার কেন হাত পা বাঁধছিল? হাত পা বাঁধার কারণ হচ্ছে ওর কেঁচুনি উঠে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই হাত পা বাঁধা অবস্থাতেই থাকতো? হ্যাঁ, হাত পা বাঁধা অবস্থায় থাকতো। তারপর এই মনে করেন ওই 3 মাসে ওখানে যে কয়দিন আসছিলাম, আমার জানা মতো 3 মাস 13 দিন আসছিলাম। ওইখানে যে কয়দিন আসছিলাম, ওইখানে যে বাবুর্চিটা আছে, ওই বাবুর্চিটা আমাকে দেখাশোনা করতো। আচ্ছা, তখন দেখাশোনার পরে এখন হঠাৎ আমি তো প্রতিদিনের মতো স্যান্ডেল খেলতেছি, স্যান্ডেল নিয়ে আমি দুষ্টামি করি, একটু দুষ্ট টাইপের আসছিলাম, স্যান্ডেল নিয়ে দুষ্টামি করতেছি। এখন দুষ্টামি করার পর যাই দেখি এক সময় শুনি যে এক লোকাইয়া বলে আমার বাবা মারা গেছে। এখন বাবা যখন মারা গেছে, আমি তো অবশ্যই কান দিও না, কিছু করিও না, তাকাই আছি। আমি কান্না করবো এটাও আমি কি করি নাই, এটাও আমার ইয়েতে নেই। কান দিও না, হাসিও না, তাকাই আছি। এখন এক পর্যায়ে যখন লাশ নিয়ে যাইতেছে, তারপর আমি কান্না করতেছি। লাশ আমার বাবা যখন আমি আমার চোখের সামনে আর দেখি না, তখন আমি কান্না করতেছি। তখন এই আমার আব্বুর পাশের বেডে যে বেডটা ছিল, ওই পাশের বেডে মানে এক সিট পরের সিটে এক লোক ছিল, এই আপনার কক্সবাজার জেলা থানার এই একটা লোক ছিল, নাম মিয়া। ওনার বাইকে আনছে ওই হাসপাতালে। তখন কি করলো, এখন ইয়ে করলো, আমি যতটুকু শুনলাম, আমি এরপরের গুলো জানি না। ওইখানে করার পরে যতটুকু শুনলাম, আমাকে নাকি পাইছিল ছিনতাইকারী। তখন ছিনতাইকারীর হাত থেকে বাঁচানোর লাগে কি করছে, বাঁচানোর জন্য এই ডাক্তারের কাছ থেকে নাকি আমারকে করে নিছে। ছিনতাইকারী আপনাকে হাসপাতালে পাবে কিভাবে? ছিনতাইকারী হাসপাতালে পাবে কিভাবে সেটা তো আমি বলতে পারবো না, তবে ওদের কাছ থেকে শুনলাম আর কি। কাদের কাছ থেকে? এই যে আমাকে নিয়ে গেছে। কে নিছে আপনাকে? মিয়া। উনি আপনাকে নিয়ে গেছে? হ্যাঁ, উনি আমাকে নিয়ে গেছে। ওইখানে বড় হয়েছেন আপনি? হ্যাঁ, ওইখানেই বড় হয়েছে। বাবার লাশ কোথায়? বাবার লাশ তো চট্টগ্রামে দাফন করছে বললো আমাকে। আপনি দেখেন নাই? আমি দেখিই নাই। বাবার লাশ পান নাই? আমি ওই মরছে ওইটাই শেষ দেখা, আমি আর দেখি। মরছে এটা দেখছেন আপনি? এরপর আর দেখিনি। মানে আপনার বাবা যে মারা গেছে এটা আপনার গ্রামের লোকজনরা জানে কিনা এটাও আপনি জানেন না? এটাও আমি জানি না। আপনার ভাই বোন ছিল? 2 ভাই, বোন নেই আমার জানা মতে। 2 কি আপনি মিলায়া 2 নাকি? আমি মিলাইয়া 2। আর আপনার মা বেঁচে ছিল? হ্যাঁ, মা বেঁচে ছিল। তো কক্সবাজারে নিয়ে যাওয়ার পর চট্টগ্রামে আসলেন কিভাবে আপনি? চট্টগ্রামে কক্সবাজারে নেওয়ার পরে আমাকে কি করছে, মাদ্রাসায় দিছে এরা। আচ্ছা,
মাদ্রাসায় দিছে, তো এই বললাম না, আমি প্রথমেই বললাম আমি একটু দুষ্ট টাইপের আছিলাম। তো দুষ্টামি করলাম, দুষ্টামি করতেছি, করতেছি। এখন আমি হেরা আমাদেরকে কি করে, হেদের এখানে গেলেও চলে যাইতে কয় না, আবার না গেলেও ডাকে না, এমন অবস্থা। তাইলে আর উনারা আমাকে দত্তক নিয়ে আর লাভটা কি হলো? আমার কোনো আগ্রহ দেখায় না, কোনো আগ্রহ দেখায় না। তো এখন যদি আমাকে দত্তক নিয়ে আমাকে বাঁচাইছে না, তো আমাকে আরো ইয়েতে ফেলাইছে, আমাকে উদ্ধার করে নাই, আমাকে আরো কলে ফেলাইছে। এই ধরনের দত্তক নেওয়া তো আমার মনে হয় না উচিত। এদের কাছ থেকে পরিচয়পত্র চাই, কিন্তু দেয় না। এত চাই তবু দেয় না। তাই তুই এদিকে গেছিস, ওদিকে গেছিস, ওদিকে গেছিস। তো আমি বললাম যে আমার তো কিচ্ছু দরকার নেই, আপনার জায়গা জমি কিছু দরকার নেই আমার। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে করছি আমি, আমার এখন বাচ্চা একটা, মেয়ে। আপনি কি শারীরিকভাবে কখনো অসুস্থ হয়েছিলেন? বড় ধরনের রোগ হয়েছে আপনার? আমার শারীরিকভাবে একটাই রোগ আছে, সেটা হচ্ছে টেনশন। আমি সারা দিন রাত, এমন কোনো ছোটবেলা থেকে এমন কোনো দিন নেই যে, এমন একটা রাত নাই যে আমি কান্দি নাই। কেন? এ আমার পরিবারের জন্য। কিন্তু ভাইজান, আপনার তো পুরা ঠিকানাই দেওয়া আছে, আপনি ময়মনসিংহ গেলেই তো পাইতেন। ময়মনসিংহ গেলে পাইতাম, কিন্তু আমি তো ছোট আছিলাম। এখন তো বড় হয়েছেন, এখন যান না কেন? এখন যাই না, যাইতে পারি না। আচ্ছা, চিনতে পারতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ইয়ে হয়ে গেছি, মনে করেন বিয়ের পরে আমি আমার সংসারের যে খরচটা, ওইটা আমি বাড়তি আর কোনো আয় করতে পারতেছি না। যেটা আয় করতেছি সেটা আমার সংসারে কি করেন আপনি পেশায়? আমি পেশায় কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি। কয় টাকা পান? এই 650। সারাদিন কাজ করে? জি। চট্টগ্রামে থাকেন আপনি? জি, চট্টগ্রামে থাকি। আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? আমি অনুষ্ঠানের খোঁজ পাইছি, এক বন্ধুর কাছে গেছি। এক বন্ধু বললো এই সব করে লাভ নাই, আপন ঠিকানা ইউটিউবে চার্জ মারলে আপন ঠিকানা একটা ইয়ে আছে। ইউটিউবে চার্জ মারে আপনার ইয়েতে পাইলাম। আপনি নিজে ফোন দিচ্ছেন নাকি আপনার বন্ধু করছে? আমি নিজেই ফোন দিছি, ওর সাথেই ছিল। আচ্ছা, তাহলে আপনি খুঁজতে আসছেন কাকে? মায়ের নাম রাবেয়া বেগম, বাবার নাম আব্দুল কুদ্দুস, জি, অথবা ইদ্রিস, বড় ভাই আরিফুল ইসলাম আরিফ। জি। যারা বেঁচে আছেন, যারা আছেন, এই হচ্ছে আপনাদের ভাই কিংবা আপনাদের সন্তান আলিরাজ। এটা তো বাবা মার দেয়া নাম। হ্যাঁ, মোহাম্মদ আলিরাজ। আপনি বাবা তো নাই, মাকে দেখলে চিনবেন, ভাইকে দেখলে চিনবেন? হ্যাঁ, ভাই একদম আমার মতো দেখতে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আলিরাজের গল্প। আমরা ওকে জাজমেন্টে নিব না, ও কি বা কেমন অবস্থায় আছে আমরা জানি না, যেহেতু ওর দিন কেমন কেটেছে, ওর শারীরিক কী অবস্থা। তবে ও এসছে পরিবারের খোঁজে। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আমার একটা অনুরোধ আছে। হুম। আমার একটা অনুরোধ হচ্ছে এটা, যে কেউ যেন সন্তানের দায়ভারটা যদি নিতে না পারে, ওই সন্তানকে দত্তক নিয়ে আমার ভালো লাগতেছে না জিনিসটা। আমি বুঝতে পেরেছি। মানে যদি তুমি দায় নিতে না পারো তাহলে দত্তক নিও না। দত্তক নিও না। এর জীবনটা তুমি ইয়ে করতেছো না তো, আর ধ্বংস করতেছো দত্তক নিয়ে, যদি দায় নিতে না পারে। দায়িত্ব অনেক বড় একটা জিনিস। দায়িত্ব যদি নেন তাহলে দায়িত্ব অবহেলা করা যাবে না। ঠিকই বলেছে। আমরা শেষ করছি একটা ভালো সংবাদের প্রত্যাশায়। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।